পরিস্থিতি আমরা সবাই জানি, দিনরাত একটাই খবর, বাংলাদেশে সেখানে নির্যাতনের ঘটনা ঘটছে, বেছে বেছে হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে। এবং এরই মধ্যে শোনা যাচ্ছে যে ঢাকার ক্যান্টনমেন্টে গতকাল একটা তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল। ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরের আপডেট এই মুহূর্তে আপনাদেরকে দেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে বাংলাদেশের একজন সেনাপ্রধান, উঁচু র্যাঙ্কের একজন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। যেহেতু তার নিরাপত্তার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কারণে তার নাম এবং ডেজিগনেশন আমরা গোপন রাখছি এবং একই সঙ্গে তার গলার স্বরও কিছুটা পরিবর্তন করা হয়েছে যাতে তার কোনো রকম ঝুঁকি না হয়। বাংলাদেশের একজন সেনা কর্তা এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত জানাই স্যার আজ তাক বাংলায়। আপনার নিরাপত্তার জন্য আপনার গলার স্বর আমরা পরিবর্তন করেছি, আপনার নাম, আপনার ডেজিগনেশন কোনোটাই আমরা জানাচ্ছি না। শুধু এটুকু জানাই, যিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দর্শকদেরও জানাবো তিনি একজন উঁচু সেনা কর্তা। আপনার কাছে যেটা শুরুতে জানতে চাইবো যে গতকাল ঢাকার ক্যান্টনমেন্টে একটা তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল, কি হয়েছে সেখানে? প্রথমে আমি বলতে চাই যে আমরা সামরিক বাহিনী বা বাংলাদেশ সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী কিংবা সেনাবাহিনী, আমরা বাংলাদেশের সংবিধানের প্রতি আমাদের শপথ নিয়েছি। আমরা বাংলাদেশের সরকার কিংবা বাংলাদেশের জনগণ, স্পেশালি জনগণের সাথে আছি। আমরা বর্তমানে আপনারা যে জিনিসগুলো শুনছেন, আমরা দেখলাম যে মূলত সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউবে আমরা যেগুলো দেখলাম, সেনাবাহিনী সম্পর্কে লোকজনের যে ধারণাটা পাল্টে যাচ্ছে, সেনাবাহিনী সম্পর্কে লোকজনের যে একটা খারাপ ধারণা দিন দিন দেখা যাচ্ছে, যে অনেকেই সমালোচনা করছেন। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, বলুন স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন, আপনি বলুন। তো সেই ফিলোসফি থেকেই স্পেসিফিক্যালি গতকালকে ঢাকা সেনানিবাসে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের একটা মিটিং ছিল, আমাদের একটা ইন্টারনাল মিটিং ছিল। সেই মিটিং এ আপনারা জানেন যে 3 আগস্ট যেমন একটা মিটিং হয়েছে, আমাদের মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যার সহ আমাদের যেমন একটা মিটিং ছিল, তেমনি একটা মিটিং আমাদের মধ্যে কিন্তু ইন্টারনাল কোঅর্ডিনেশন মিটিং কিন্তু রেগুলার হয়, তেমনি একটি ইন্টারনাল কোঅর্ডিনেশন মিটিং ছিল। সেই মিটিং এ বর্তমানে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা, জানমালের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, একটা ললেসনেস আমরা যে দেখছি, এটা নিয়ে আমরা কিছু কর্মকর্তা প্রশ্ন তুলেছিলাম। তো এই বিষয়টি মনে হয় আপনারা বলতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি বলতে পারবো যে আমরা 5 আগস্টের পূর্ববর্তীতে যেভাবে জনগণের উপর গুলি চালাইতে চাইনি, যেভাবে আমরা চেয়েছি যে আমার দেশের জনগণকে নিয়ে আমরা কাজ করব, প্রোটেক্ট করব, কিন্তু 5 আগস্ট পরবর্তী ঘটনায় দেখা গেল যে সেনাবাহিনীর কিছু লোক, কিছু বিপদগামী সদস্য নিজেদের পলিটিক্যাল আইডিওলজির কারণে মানুষকে সাপের মতো পিটাচ্ছে, বা কিছু লোক সামনে অপকর্ম হতে দেখছে, অপরাধ হতে দেখছে, কিন্তু তারা সেগুলোকে যেভাবে প্রোটেক্ট করার কথা, কোড অফ কন্ডাক্ট যেভাবে মানে করার কথা, সেগুলো তারা করছেন না। তো সেই আলোকেই আমাদের ভিতরে ভিতরে কিন্তু আমরা বেশ ক্ষুব্ধ। শুধু দেশের জনগণ না, কিন্তু আমরা কিন্তু দেশের জনগণকে আমরা সকল সময় চাই যে আমরা কিন্তু পলিটিসাইজ হতে চাই না, আমরা কিন্তু কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন না। সেনাবাহিনী একটি সুশৃঙ্খল দেশপ্রেমিক বাহিনী। এটা আমাদের সেনাবাহিনী যখন থেকে তৈরি হয়েছে তখন থেকেই আমাদের সুশৃঙ্খলতা, আমাদের সুনাম, আমরা আমাদের সকল সময় সকল ইভেন্ট থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পেরেছি বলে আমাদের মনে হয়। এই কারণেই বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের মানুষ সকল সময় নিজেদের সর্বোচ্চ প্রোটেকশন পেয়েছে। কিন্তু 5 আগস্ট পূর্ববর্তী যে ঘটনা হয়েছে বা 5 আগস্টে আমাদেরকে যে জিনিস শোনানো হয়েছিল, সেই জিনিস থেকে আমরা এখন মূলত কিছু বিষয়ে ডেভিয়েশন দেখতে পাচ্ছি, এবং এই বিষয়গুলো নিয়েই আমরা আমাদের নিয়মিত মিটিং এ প্রতিবাদ আমরাও আমাদের লেভেল থেকে জানাচ্ছি। আমরাও দেশের জনগণ চাচ্ছি যে যাতে ল অ্যান্ড অর্ডার এস্টাবলিশ হয়, যাতে করে সুযোগ না নিতে পারে, যাতে করে অন্য কোনো দেশকে অবমাননা করা না হয়। আমরা সকলকে নিয়ে সম্মিলিতভাবে একটি সুন্দর, ভালো, নিরাপদ বাংলাদেশ করতে চাই। এই মুহূর্তে সেনা কার নির্দেশে চলছে? সেনা প্রধান ওয়াকারুজ্জামান, তারই বা ভূমিকাটা কি? দেখুন, সেনাবাহিনী একটি চেইন অফ কমান্ড ফলো করে 100% এরকম একটি বাহিনী। আমরা কখনোই সেনাপ্রধান কিংবা যে চেইন অফ কমান্ড সেনাবাহিনীতে এস্টাবলিশড রয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে আপনি জানেন যে একজন জেনারেল সেনাপ্রধান, 5 জন লেফটেন্যান্ট জেনারেল এবং 54 সার্ভিং জেনারেলস রয়েছেন। এই চেইন অফ কমান্ডের বাইরে কখনোই সেনাবাহিনী যেতে পারবে না বা যাইতে চাইবে না।
কিন্তু বর্তমান ললেসনেস এর কারণে আমাদের যে ইন্টারনাল মিটিং গুলো হচ্ছে বা আমাদের যে ইন্টারনাল কোঅর্ডিনেশন মিটিং বলেন কিংবা বিভিন্ন ফোরামে যে আমরা কথা বলছি, আমরা দেখছি যে জুনিয়র অফিসার্স কিংবা মিড লেয়ারের যে অফিসার্স তারা কিন্তু বেশ ক্ষুব্ধ। তারা কিন্তু চান যে দেশের জনগণ প্রপার নিরাপত্তা পাক, দেশে আইনের শাসন থেকে শুরু করে সবাই যাতে সম অধিকার প্রতিষ্ঠা হোক। আমাদের কাছে একটা খবর আসছে যে আইএসআই নাকি ক্যান্টনমেন্টের ভেতর অফিস তৈরি করেছে। আপনার এই সম্পর্কে আমি বলবো যে আমাদের সশস্ত্র বাহিনী দিবস আমাদের যে পাকিস্তান এম্বাসি যে যিনি দিয়ে আছেন বীর ইমরান, উনি এসেছিলেন, কিন্তু ঢাকা সেনানিবাসে আইএসআই এর কোনো অফিসার এটা আমি করি না। কোন সেনা কি আমরা ঢুকে দেখতে পড়েছে পেয়েছি ভেতরে? কোন সেনা অফিসার তারা কি ভেতরে রয়েছেন? ভেতরে কি ঢুকেছেন কোন সুযোগে আইএসআই এর? শোনা যাচ্ছে স্যার? জি শোনা যাচ্ছে। বলছি এইরকম কোনো একটা সুযোগে বা ফাঁকতালে কি আইএসআই এর কোনো চর বা কোনো সেনা অফিসার বা কেউ ক্যান্টনমেন্টের ভেতর কি ঢুকে পড়েছে? এরকম একটা খবর আমরা পাচ্ছিলাম। শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো, সম্ভবত নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে, আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি। সম্ভবত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এবং যার সঙ্গে আমরা কথা বলছিলাম তার নাম এবং তার ডেজিগনেশন আমরা গোপন রেখেছি, কারণ তার নিরাপত্তার বিষয়টা তো রয়েছে। এবং তিনি যেটা বলছিলেন আমাদেরকে যে তারা চেষ্টা করছে দেশের জনগণ অর্থাৎ বাংলাদেশের মানুষ তারা যেন ঠিক থাকেন, তাদের মধ্যে যেন শান্তি ফিরে আসে, কিন্তু তার মধ্যেও কোথাও একটা রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে চাইছেন কেউ কেউ, সেই অভিযোগটাও কিন্তু ইতিমধ্যে উঠে আসছে। সেটাও কিন্তু একটা বড় ব্যাপার হয়ে দেখা দিয়েছে। এবং যেটা ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরের খবর, যেটা আপনাদেরকে বলছিলাম যে ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে একটা ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছিল। এবং যিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন তিনি এটাও বলছিলেন যে একটা মিটিং চলছিল এবং তার মধ্যে তারা প্রত্যেকের দাবি জানাচ্ছিলেন। কিন্তু বেশ কিছু খবর ইতিমধ্যেই সামনে আসছে যে ঢাকা ক্যান্টনমেন্টে কি পাকিস্তানের যে সংস্থা অর্থাৎ আইএসআই তারা কোথাও একটা অফিস তৈরি করেছে কিনা, এবং এই সুযোগে কোনো অফিসার তারা কেউ ঢুকেছেন কিনা, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আমরা সেই প্রশ্নটাই ওনার কাছে রেখেছিলাম। এবং নেটওয়ার্কের একটা সমস্যা হচ্ছে, আপনারা বুঝতেই পারলেন, এবং সেই নেটওয়ার্কের সমস্যার কারণে আমাদের সঙ্গে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করব। তবে যে খবরটা আমরা পাচ্ছিলাম যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু সেনা তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যেমন সুনামগঞ্জের ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি, এবং সেখানে বেছে বেছে হিন্দুদের ওপর আঘাত করা হচ্ছে সেই খবরও কিন্তু সামনে আসছে। আপনাদেরকে বেশ কয়েকদিন ধরে সেই খবর আমরা দেখাচ্ছি। একজন সেনাকর্তা এবং ঊর্ধ্বতন একজন অফিসার, তার সঙ্গে আমরা কথা বলছিলাম, কিন্তু নেটওয়ার্কের সমস্যা এবং সেটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু গত কয়েকদিন ধরে যেভাবে একের পর এক বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এবং বেছে বেছে হিন্দুদের বাড়িতেই কখনো অগ্নিসংযোগ, কখনো ভাঙচুর, এই ঘটনাগুলোর খবর কিন্তু ইতিমধ্যেই সামনে এসেছে। আমরা যোগাযোগ করেছিলাম যে সেনাকর্তার সঙ্গে, তার সঙ্গে এই মুহূর্তে আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু নেটওয়ার্কের একটা সমস্যা রয়েছে এবং এই নেটওয়ার্কের কারণে একটা সমস্যার সৃষ্টি হয়েছে এবং যে কারণে তার সঙ্গে আমাদের যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। বাংলাদেশের গত কয়েকদিন ধরে কি পরিস্থিতি, একটা বিষয় কিন্তু ইতিমধ্যে সামনে উঠে আসছে যে তারাও কিন্তু চাইছেন, অর্থাৎ যারা সেনা যারা বাংলাদেশি সেনা, তারাও কিন্তু চাইছেন যে দেশের মানুষ ভালো থাকুক এবং দেশের মানুষের ওপর যেন কোনো রকমভাবে কোনো আঘাত না আসে। আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি তার সঙ্গে। তবে একটা কথা বলে রাখি, নেটওয়ার্ক অঞ্চলের বাইরে এই মুহূর্তে তার সঙ্গে, যার সঙ্গে আমরা কথা বলছিলাম, অর্থাৎ কোনোভাবেই যাতে নেটওয়ার্কে বা কোনোভাবে যাতে তার সঙ্গে তাকে যেন কোনোভাবেই কেউ কন্ট্যাক্ট করতে না পারে বা তার টাওয়ার যাতে লোকেট করতে না পারে কেউ, সেই কারণেই আমরা তার পরিচয় গোপন রাখতে বাধ্য হচ্ছি
এবং অবশ্যই তার সঙ্গে আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে সেখানকার ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি বারে বারে, কিভাবে তাদের ওপর, অর্থাৎ যারা হিন্দু রয়েছেন, সংখ্যালঘু হিন্দু, তাদের ওপর আক্রমণ সারানো হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেই ছবিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এবং ঢাকা, যশোর, চট্টগ্রাম, সেখানে সেনা নেমেছে। এবং আরও একটা বিষয়, চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, যাকে যে গ্রেফতার করা হয়েছিল, তাকে জামিন দেওয়া হবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা তীব্র টালবাহানা চলছে এরই মধ্যে, এবং 1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে তার পরবর্তী শুনানি। হিন্দুরা কিন্তু এবার দেওয়ালে পিঠ থেকে গেছে, হিন্দুরা কিন্তু এবার ব্যাকফায়ার করতে শুরু করেছে। এবং সেনা তৎপরতা একটা ক্যান্টনমেন্টের ভেতর, সেটাও কিন্তু গতকাল লক্ষ্য করা গেছে। আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করব, যে সেনাকর্তার সঙ্গে আমরা কথা বলছিলাম, এবং তার নিরাপত্তার স্বার্থে তার নাম পরিচয় আমরা গোপন রাখতে বাধ্য হয়েছি। এবং একই সঙ্গে জানাই যে তার সঙ্গে আমাদের ডিসকানেক্ট হয়ে গিয়েছে, কোথাও একটা সমস্যা তো রয়েছে নেটওয়ার্কের। এবং একই সঙ্গে আরও একটা কথা, যাতে তাকে কেউ ট্র্যাক করতে না পারে, সেটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার। ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে ব্যাপক তৎপরতা, এবং এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট একটা চিন্তার বিষয়। আমরা জানাচ্ছি না, শুধু এটুকু জানাই, যিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, দর্শকদেরও জানাবো, তিনি একজন উঁচু সেনাকর্তা। আপনার কাছে যেটা শুরুতে জানতে চাইবো, যে গতকাল ঢাকার ক্যান্টনমেন্টে একটা তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল, কি হয়েছে সেখানে? প্রথমে আমি বলতে চাই যে আমরা সামরিক বাহিনী বা বাংলাদেশ সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী কিংবা সেনাবাহিনী, আমরা বাংলাদেশের সংবিধানের প্রতি আমাদের শপথ নিয়েছি। আমরা বাংলাদেশের সরকার কিংবা বাংলাদেশের জনগণ, স্পেশালি জনগণের সাথে আছি। আমরা বর্তমানে আপনারা যে জিনিসগুলো শুনছেন, আমরা দেখলাম যে মূলত সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউবে আমরা যেগুলো দেখলাম, সেনাবাহিনী সম্পর্কে লোকজনের যে ধারণাটা পাল্টে যাচ্ছে, সেনাবাহিনী সম্পর্কে লোকজনের যে একটা খারাপ ধারণা দিন দিন দেখা যাচ্ছে, যে অনেকেই সমালোচনা করছেন। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, বলুন স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন। তো সেই ফিলোসফি থেকেই স্পেসিফিক্যালি গতকালকে ঢাকা সেনানিবাসে যেটা হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের একটা মিটিং ছিল, আমাদের একটা ইন্টারনাল মিটিং ছিল। সেই মিটিং এ আপনারা জানেন যে 3 আগস্ট যেমন একটা মিটিং হয়েছে, আমাদের মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যার সহ আমাদের যেমন একটা মিটিং ছিল, তেমনি একটা মিটিং আমাদের মধ্যে কিন্তু ইন্টারনাল কোঅর্ডিনেশন মিটিং কিন্তু রেগুলার হয়, তেমনি একটি ইন্টারনাল কোঅর্ডিনেশন মিটিং ছিল। সেই মিটিং এ বর্তমানে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা, জানমালের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, একটা ললেসনেস আমরা যে দেখছি, এটা নিয়ে আমরা কিছু কর্মকর্তা প্রশ্ন তুলেছিলাম। তো এই বিষয়টি মনে হয় আপনারা বলতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি বলতে পারবো যে আমরা 5 আগস্টের পূর্ববর্তীতে যেভাবে জনগণের উপর গুলি চালাইতে চাইনি, যেভাবে আমরা চেয়েছি যে আমার দেশের জনগণকে নিয়ে আমরা কাজ করব, প্রোটেক্ট করব, কিন্তু 5 আগস্ট পরবর্তী ঘটনায় দেখা গেল যে সেনাবাহিনীর কিছু লোক, কিছু বিপদগামী সদস্য নিজেদের পলিটিক্যাল আইডিওলজির কারণে মানুষকে সাপের মতো পিটাচ্ছে, বা কিছু লোক সামনে অপকর্ম হতে দেখছে, অপরাধ হতে দেখছে, কিন্তু তারা সেগুলোকে যেভাবে প্রোটেক্ট করার কথা, কোড অফ কন্ডাক্ট যেভাবে মানে করার কথা, সেগুলো তারা করছেন না। তো সেই আলোকেই আমাদের ভিতরে স্যার, যে প্রশ্নটা আপনার কাছে করেছিলাম, যে আইএসআই এর কোনো কেউ ফাঁকতালি কি ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকে পড়েছে বলে মনে হয়? কারণ আমাদের কাছে এরকম একটা খবর এসেছিল, আসল সত্যিটা কি? হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? জি জি, এখন শুনতে পাচ্ছি। সরি, একটু নেটওয়ার্ক জনিত কারণে ফোনটা কেটে গেছে। আমরা অবশ্যই, আপনার সুরক্ষাটা সব থেকে বড় কথা, আপনি সুরক্ষিত থাকুন। স্যার, যে প্রশ্নটা করেছিলাম, যে আইএসআই এর কোনো চর বা কেউ কি এই সুযোগে ঢাকা ক্যান্টনমেন্টের ভেতর ঢুকে পড়েছিল? জি, এই বিষয়ে আমাদের কাছে এখনো পূর্ণ তথ্য নেই। যদি আমরা পূর্ণ তথ্য পাই বা সঠিক তথ্য পাই, অবশ্যই এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব, কিন্তু এই বিষয়ে রাইট এট দিস মোমেন্ট আমার কাছে পর্যাপ্ত তথ্য নেই। করাচি থেকে একটা শিপ এসেছিল যেটা চট্টগ্রামে ভিড়েছিল, কি ছিল তার মধ্যে? অস্ত্র ছিল বলে শোনা যাচ্ছে।
দেখুন, প্রথম বিষয় হচ্ছে যে যে কোনো দেশের সাথে ট্রান্সশিপমেন্ট কিংবা বাণিজ্য হতে পারে। তো সেক্ষেত্রে করাচি থেকে একটা শিপ এসেছে এবং আমরা যতদূর জানতে পেরেছি সেক্ষেত্রে আমরা তো আর নিজেরা ইনভলভ ছিলাম না, আমাদেরই হয়তো অন্য কেউ ইনভলভ ছিল। আমরা যতদূর জানি বা আমি ব্যক্তিগতভাবে আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারবো, সেই শিপে শুধুমাত্র বিভিন্ন কার্গো ক্যারিয়ার্স বা এসব পণ্যই ছিল। কিন্তু মূল সমস্যা ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে স্ট্যান্ডার্ড চেকিং প্রসিডিউর সব দেশের জন্য সমান হওয়া উচিত। তো সেই বিষয়ে একটা প্রজ্ঞাপন আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি যে করাচি বা পাকিস্তান থেকে যে শিপগুলো আসছে সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড যে অপারেটিং প্রসিডিউর, এক্ষেত্রে ওনাদেরকে কিছু ছাড় দেওয়া হয়েছে। এই বিষয়গুলো আমরা নিয়ে একটু চিন্তিত আছি এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা, পাকিস্তান থেকে কি অস্ত্র আনা হচ্ছে? ইউনূস কি অস্ত্র আমদানি করছেন পাকিস্তান থেকে? আসলে এই বিষয়গুলো তো অত্যাধিক সেন্সিটিভ বিষয়, এই বিষয়গুলো নিয়ে কমেন্ট না করতে পারলে সবচেয়ে ভালো হতো। বাট আমি চাই যে বাংলাদেশ সেনাবাহিনী সুশৃঙ্খল একটি বাহিনী, জনগণের পাশে সকল সময় আছে, সেই সাপেক্ষে জনগণকে নিরাপত্তা বিধানের স্বার্থেই আমরা কাজ করি। কিন্তু জনগণের সত্যটা বা বিশ্ববাসীর সত্যটা জানা প্রয়োজন বলেই আমি আমার নিজের দায়িত্ববোধ থেকে আমি কথা বলতে আপনাদের সাথে রাজি হয়েছি। আমি মনে করি যে এখনো পর্যন্ত পাকিস্তান থেকে কোনো অস্ত্র বা এগুলো এখনো পর্যন্ত আসছে বলে আমাদের নলেজে নেই, কিন্তু এরকম একটা আশার কথা আমরা শুনছি, আমরাও এইসব আশার কথা শুনছি। আচ্ছা, এই বেছে বেছে কি হিন্দুদের ওপর আঘাত করা হচ্ছে? এটা কি পরিকল্পিতভাবে সেনাকে কি ব্যবহার করা হচ্ছে হিন্দুদের ওপর আঘাত করতে? আপনাদের কাছে কি ইনস্ট্রাকশন আসছে? রাইট এট দিস মোমেন্ট আমরা যে ফরম্যাটে ডিপ্লয়েড আছি বাংলাদেশে, সেই ফরম্যাট অনুযায়ী আমাদের বেসিক্যালি সকলকে এক চোখে দেখার কথা। ইনফ্যাক্ট আমি যদি ব্যক্তিগতভাবে বলেন যে আমরা সকলকে এক চোখে দেখার চেষ্টা করছি, কিন্তু আমাদেরই কিছু বিপদগামী সদস্য আমরা হঠাৎ করে দেখতে পেলাম যে মানুষের সাথে হয়তো বা হোয়াট ইজ দ্য রাইট প্রসিডিউর সেটা হয়তো হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের কিছু লিমিটেশন আছে বলে আমি মনে করি। আপনাদের যে সেনা প্রধান, তিনি এখন এই মুহূর্তে কার নির্দেশে কাজ করছেন? সেনাপ্রধান হিসেবে অবশ্যই সরকার প্রধানের নির্দেশে কাজ করা প্রয়োজন বা কাজ করা উচিত, বা সেটাই প্রটোকল। আমরা মনে করি যে আমরা একটি চেইন অফ কমান্ড এবং নিয়মতান্ত্রিক কিংবা সুশৃঙ্খল ফোর্স, সে আলোকে সেনাপ্রধান সরকার প্রধানের নির্দেশনা এবং সরকার প্রধানের পূর্ণ নির্দেশনাই বাস্তবায়ন করছেন। ওয়াকারুজ্জামানের পেছনে কি কোনো জঙ্গি সংগঠনের হাত রয়েছে? এটাও আমরা এখনো মনে করি না, কিন্তু বেসিক্যালি দেখেন 5 আগস্ট পূর্ববর্তী সময়ে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করবেন, আমাদেরকে যে জিনিস বলা হয়েছিল যে দেশের জনগণের সাথে দাঁড়াতে হবে, দেশের মানুষের উপর গুলিবর্ষণ করা যাবে না, ওনাদেরকে আঘাত করা যাবে না, আমরা কিন্তু ওই ফিলোসফিতে দেশের মানুষকে সকল সময় ভালোবাসি। আমরা সর্বোচ্চ দেশপ্রেমিক, দেশের জন্য আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করি, সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা দেশের মানুষের সাথে দাঁড়িয়েছিলাম। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে দেশের মানুষের সাথে দাঁড়ানোর কথা বলে আমাদেরই একটা বিপদকামী গ্রুপ মানুষকে পেটাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির এক্সাক্ট উন্নতি করার স্কোপ থাকা সত্ত্বেও হয়তোবা উন্নতিটা হচ্ছে না, এটুকুই পর্যন্ত আমি শুধু বলতে চাই। এটার অনেক ইমপ্রুভ করার সুযোগ ছিল, এটার অনেক ইমপ্রুভ করার সুযোগ ছিল, ইনফ্যাক্ট আছে। এই জায়গাগুলিতে আমাদের এখনো অনেক কাজ করার সুযোগ আছে। চীনের কোনো প্রত্যক্ষ মদত কি আসছে আপনাদের কাছে? আমার জানা মতে এখনো পর্যন্ত চায়নার সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আগের চেয়ে ইমপ্রুভিং আমার যেটা মনে হয়। কিন্তু চীনের ওইভাবে মদত কিংবা আগে তো আমরা চায়না থেকে প্রচুর পরিমাণে কিন্তু আমরা আর্মস কিনি, আমরা বাংলাদেশ নৌবাহিনীর জন্য এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য ব্যাপক আর্মস আমরা চায়না থেকে কিনি, রিপেয়ার ওয়ার্কস আর্মস এসব কিনি। আমরা যেগুলো রিসেন্ট ডিসকাশনে দেখতে পেলাম যেগুলো পরিমাণ সামনে বাড়বে। আচ্ছা, কিন্তু সেখানে সংখ্যা লঘু যারা, তারাই তো সেখানে নিরাপত্তা পাচ্ছেন না। গত পরশু আমরা দেখেছি সুনামগঞ্জে কিভাবে ভারী ঘর সমস্ত ভাঙচুর করা হচ্ছে হিন্দুদের। আপনাদের কাছে কি ইনস্ট্রাকশন আছে তাদেরকে রক্ষা করার, না যা ঘটছে সেটা ঘটতে দিতে? দেখুন, আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে সবাইকে রক্ষা করার, অবশ্যই তাদেরকে রক্ষা করার ইনস্ট্রাকশন আমাদের কাছে আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি অংশ, হয়তোবা আমি এই কমেন্টটা এখনো করা উচিত হবে না, কিংবা তাদের গাফিলতির কারণে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। তারা যদি, আমি মনে করি ব্যক্তিগতভাবে, যে তারা যদি চাইতো যে সকলে প্রোটেক্ট থাকুক, অবশ্যই সকলে প্রোটেক্টেড থাকতো। আমি যদি সেই জায়গায় ডিউটিরত থাকতাম, আমি অবশ্যই আমার জনগণকে সর্বোচ্চ প্রোটেকশন দিতাম। কিন্তু আমার জায়গায় যেহেতু অন্য লোক দায়িত্বরত আছে, তাদের কাছে সেন্ট্রাল আদেশ আছে যে সকলকে নিরাপত্তা বিধান করার। কিন্তু হয়তো বা কোনো কারণে ইনফ্লুয়েন্স হয়ে বা থার্ড পার্টি কারো দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে বা এক্সিকিউটিভ কোনো অর্ডার পেয়ে, সেটা আমি বলতে পারবো না। তারা চাইলে নিরাপত্তা বিধান করতে পারতো এবং এখনো পারে।
কিন্তু সেনাবাহিনী মাঠে হাজির থাকার পরেও বাংলাদেশের কোনো জনগণের উপরে হাত দেওয়া হবে, এটা আমাদের জন্য খুবই বিব্রতকর, খুবই লজ্জাজনক। চট্টগ্রামের কি অবস্থা এখনো পর্যন্ত, আপনি কি দেখতে পাচ্ছেন? আমি আমার জায়গায় যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের যে সিচুয়েশন, থমথমে পরিবেশ বিরাজমান। সংখ্যালঘু সম্প্রদায়, আমরা যাদেরকে বলছি হিন্দুরা, এবং ইভেন অনেক আসপেক্টে অন্যান্য সংখ্যালঘু যারা আছেন তারাই ভীত সশস্ত্র। আমরা এই পরিবেশটি ব্যক্তিগতভাবে আমরা কখনোই চাইনি। আমরা সবাই মিলে একটি ভালো বাংলাদেশ করতে চাই। গতকাল যশোর, চট্টগ্রাম, ঢাকা বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম যে প্রচুর সংখ্যক সেনা নামানো হয়েছিল। উদ্দেশ্যটা কি ছিল? এই উদ্দেশ্যটা বেসিক্যালি ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো। কিন্তু আমরা এখনো পর্যন্ত, আপনি যদি আমাকে বলেন ব্যক্তিগতভাবে, আমি বলবো যে ম্যাক্সিমাম আসপেক্টই আমরা এখন পর্যন্ত ওইভাবে উন্নতি করতে পারিনি। তো আমাদের সামনে কিছু ডেভেলপমেন্ট প্ল্যান একটু ডিফারেন্ট হবে, যে আমরা যাতে এটা উন্নতি করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আপনারা কি কোনোভাবে ট্যাঙ্ক বা কোনো অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুতি নিচ্ছেন? এই ধরনের কোনো তথ্য এখনো পর্যন্ত আমার কাছে নেই। আমাদের শিডিউল প্ল্যান হিসাবে এপিসি ব্যবহার করি আমরা, কিন্তু ট্যাঙ্ক কিংবা ভারী অস্ত্র এখনো আমরা ওগুলো নিয়ে আমরা কোনো প্রিপারেশন নিইনি আর কি। আমাদের ওরকম কোনো সেন্ট্রাল আদেশ নেই। আচ্ছা, একটা বিষয় একটু জানতে চাইবো, বাংলাদেশের রাস্তায় কিছু ইউএন সাইন দেওয়ার ট্যাঙ্ক দেখা গিয়েছিল অগাস্ট মাসে, সেগুলো কোথা থেকে এসেছিল? আপনি জানেন যে আমরা বাংলাদেশ সেনাবাহিনী আমাদের শান্তিরক্ষা মিশনগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপকভাবে মোতায়েনকৃত। তো সেখানে আমাদের শুধুমাত্র সেনাবাহিনীর সদস্যরাই আমরা শুধু যাই না, আমাদের এর সাথে সাথে আমাদের ইকুইপমেন্টসও যায়, এবং জাতিসংঘ এই ইকুইপমেন্টস এর এগেইনস্টে আমাদেরকে কিন্তু পে করে। ইকুইপমেন্টস গুলো ফেরত আসার পরে হয়তো বা ভুলক্রমে সেই ইকুইপমেন্টস গুলো সেনাবাহিনীর আদলে সংস্কার করা ব্যতীতই 5 আগস্টের পূর্ববর্তী সময়ে ভুলক্রমে নামানো হয়েছিল। আচ্ছা, আপনাদের কাছে এই মুহূর্তে যে ইনস্ট্রাকশনটা আসছে সেটা হচ্ছে খুব ক্লিয়ার, দেশের জনগণকে বাঁচাতে হবে, কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে কি আপনারা অন্যরকম কিছু দেখতে পাচ্ছেন? আমি তো আপনাকে বললামই যে সেন্ট্রাল আদেশ অনুযায়ী দেশের জনগণকে বাঁচাতে হবে, দেশের জনগণকে সাথে থাকতে হবে, সেটাই আমাদের সকল সময় চাহিদা। আমরা চাই দেশের জনগণের জন্য সবকিছু করতে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু সদস্য বলবো, কারণ সেন্ট্রাল আদেশ ইজ অলওয়েজ ক্লিয়ার, কিন্তু কিছু সদস্য তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন, ইন্টেনশনালি অর আনইনটেনশনালি, এবং দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা ভিতরে বেশ শঙ্কিত। এই যে তত্ত্বাবধায়ক সরকার মোহাম্মদ ইউনূস, তিনি কি করছেন? একটা অনুষ্ঠানে গতকাল দেখা গেল খালেদা জিয়া আর মোহাম্মদ ইউনূস পাশাপাশি বসে রয়েছেন, ইউনূস একা এবং খালেদা জিয়ার পেছনে অনেকে দাঁড়িয়ে রয়েছেন। এই ছবিগুলো কি আগামী দিনে কি অন্যরকম কিছু ইঙ্গিত করছে? আপনাদের তো ক্যান্টনমেন্টেরই একটা অনুষ্ঠান ছিল গতকাল, 21শে নভেম্বরের সশস্ত্র বাহিনী দিবসের ছবির কথা সম্ভবত আপনি বলছেন। সেখানে প্রধান উপদেষ্টা এবং খালেদা জিয়া, মানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ইনভাইটেশন করা হয়েছিল, সেটার ছবির কথা সম্ভবত আপনি বলছেন। সেখানে অনেকদিন পরে উনি আমাদের মাঝে এসেছিলেন। কিন্তু ওনাকে কেন ডাকা হলো? কেন আওয়ামী লীগের কাউকে ডাকা হলো না? আওয়ামী লীগ তো নিষিদ্ধ নয়। আমরা তো আসলে, আমাদেরকে যদি জিজ্ঞাসা করেন, আমরা তো চাই ইনক্লুসিভ অফ এভরিবডি। আওয়ামী লীগ, বিএনপি এবং বাংলাদেশের 47টা রাজনৈতিক দল আছে, আমরা চাই সবাই আসুক, কিন্তু ডেফিনেটলি এটা প্রধান উপদেষ্টার ব্যক্তিগত চয়েস, কিংবা আমাদের যারা আরো উচ্চ নির্বাহী কর্মকর্তা আছেন তাদের ডিজায়ার এটা হয়েছে। বেশ, আপনারা সুরক্ষিত থাকুন, আপনারা নিরাপদে থাকুন, এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় যেটা পাওনা আমাদের কাছে ভারতবাসী হিসেবে, যে আপনারা ভালো থাকুন, আপনারা সুরক্ষিত থাকুন। কিন্তু সেনা তো রক্ষাকর্তা, সেনা তো উদ্ধারকর্তা। আপনারা এখনো পর্যন্ত কতজনকে উদ্ধার করেছেন সেই হিসেবটা কি আপনাদের কাছে আসছে? আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আমি শুধু আপনার মাধ্যমে দেশবাসী কিংবা বিশ্ববাসীকে বলতে চাই যে দেশের জনগণকে প্রোটেক্ট করার জন্য দেশকে আমরা ভালোবাসি নিঃস্বার্থভাবে, সকল ধর্ম নির্বিশেষে, সকল পলিটিক্যাল পার্টি নির্বিশেষে, সব মিলে আমরা দেশের জন্যই কাজ করি। দেশের জন্যই আমাদের এত স্যাক্রিফাইস। দেশের জনগণ কষ্টে থাকবে, দেশের জনগণ নিরাপত্তাহীনতায় থাকবে, এটা আমরা কখনোই চাই না, এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু এর মধ্যে যদি ভবিষ্যতে বা আমরা যদি দেখতে পাই যে এটা হচ্ছে না ইমপ্রুভমেন্ট, তো সেক্ষেত্রে সেনাবাহিনী, আমার বিশ্বাস যে অবশ্যই যথোপযুক্ত ব্যবস্থা নেবে। আপনারা কি ইউএন এর সাহায্য চাইছেন? একজন সেনা কর্তা হিসেবে আপনি কি ইউএন এর সাহায্য প্রত্যাশা করছেন?
বর্তমানে এই সিচুয়েশন থেকে আমাদের চেইন কমান্ড অথবা চেইন অফ কমান্ড অনুযায়ী ইউএনের সাহায্য চাওয়ার খুব আমাদের নেই। আপনি জানেন যেহেতু এটা অনেক প্রধান উপদেষ্টা কিংবা বিভিন্ন লেভেলের এগুলো ডিসিশন, কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে সেটা অতি সত্বর ডেভেলপ হওয়া উচিত। বাংলাদেশের মানুষের প্রোটেকশন, সংখ্যালঘুদের প্রোটেকশন সব মিলিয়ে একটু সুন্দর বাংলাদেশ আমরা সবাই চাই, কিন্তু কিছু গোষ্ঠী বা সেনাবাহিনীর একটা অংশ কিংবা বিপদগামী কিছু সদস্য হয়তোবা সেটা তারা চাইছেন না। তো সেগুলো নিয়ে আমার মনে হয় প্রপার তদন্ত করা প্রয়োজন, যে কিভাবে বাংলাদেশের এই শৃঙ্খল বেটার করা যায়, কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করা যায়, কিভাবে বাইরের উস্কানি কিংবা কিন্তু এই আইডেন্টিফাইটা কে করবেন বা কারা করবেন? এই আইডেন্টিফাইটা বিপদগামী যারা, এই আইডেন্টিফাইটা কারা করবেন, কিভাবে হবে? এটা অবশ্যই আমাদের যে সিনিয়র কর্মকর্তা যারা আছেন বা যারা ডিসিশন মেকিং করেন কিংবা অবশ্যই তাদেরই করতে হবে। কার নির্দেশে তারা বিপথে যাচ্ছেন, এটাও তো একটা পথ। সেটা কার নির্দেশে আসছে যে এই পথে না গিয়ে ওই পথে যেতে, সেটা কি আপনারা বুঝতে পারছেন? বিপদ তো আসলে কারো নির্দেশে করে না মানুষ, বিপদ ডেফিনেটলি কোনো ইন্টারেস্টে করে। আমার মনে হয় এগুলো নিয়ে তদন্ত করলে সঠিক তথ্য। এই ইন্টারেস্টটা কারা মানে কারা এই দিকে যেতে বলছেন? এগুলো নিয়ে আমি আপনাকে এটুকুই বলতে পারি যে এগুলো নিয়ে সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। এগুলো নিয়ে দেশের মানুষের সাথে কাজ করার জন্য সঠিক জায়গা থেকে সিদ্ধান্ত আসা প্রয়োজন। আমার মনে হয় ওই সিদ্ধান্তটা আসতে লেট হচ্ছে। ঠিক, আপনি তো একজন উঁচু পর্যায়ে রয়েছেন, একজন বড় সেনা কর্তা, আপনার নামটাও এবং আপনার পরিচয় সবটাই আমরা গোপন রাখছি একেবারে নিরাপত্তার স্বার্থে। আপনি কি চাইছেন এখন, কিভাবে এই পরিস্থিতিটাকে কন্ট্রোল করা যায়, কি করতে হবে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে? আমার মনে হয় যে 5 আগস্ট পূর্ববর্তী সময়ে আমাদেরকে যে জিনিস শোনানো হয়েছিল, যে জিনিস বলা হয়েছিল, আমাদের যে কনফারেন্স গুলো ছিল, সেই সময়ে আমরা সেনাবাহিনী একসাথে হয়ে যেভাবে জনগণের পক্ষে দাঁড়িয়েছিলাম, আমার মনে হয় সেই একসাথে হয়েই জনগণের পক্ষে থাকা উচিত। আমাদের বিচার করা উচিত না কে সংখ্যালঘু, কি সিচুয়েশন। ইভেন সংখ্যালঘুদের যাদেরকে আমরা বলছি হিন্দুদেরকে, তাদেরকে আরো বেটার প্রোটেকশন দিয়ে এক্সাম্পল সেট করা প্রয়োজন। কিন্তু আমরা এই জিনিস নিয়ে ইন্টেনশনালি কিছু লোক কিংবা হয়তো কোনো গাফিলতির কারণে এটা প্রপারলি হচ্ছে না। আমি মনে করি, আমি স্ট্রংলি বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী আমাদের ওই ক্যাপাসিটি আছে যে যাতে আমরা দেশের সকল নাগরিকের নিরাপত্তা বিধান করতে পারবো। তো সঠিক জায়গা থেকে শুধু সিদ্ধান্তটা প্রয়োজন। তো আমি আশা রাখবো যে সঠিক জায়গা থেকে সেই সিদ্ধান্তটা আমরা পাবো। আপনাদের তো একটা উইং রয়েছে যেটা গোয়েন্দা দপ্তরের সঙ্গে যুক্ত, এই খবরগুলো কি আপনারা আগে পাননি যে বিভিন্ন জায়গায় এই ধরনের বিপথগামিতা বা এই ধরনের বেশ কিছু সংগঠন মাথাচাড়া দিচ্ছে? সেনাবাহিনীর কাছে কি আগে থাকতে এই খবর ছিল না? দেখেন, এই খবর অবশ্যই আমরা আগে পেয়েছি, কিন্তু বর্তমানে 5 আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে সরে গেছে। আগের গভর্নমেন্টের মানে বা পলিটিক্যাল ট্যাগ দিয়ে ব্যাপকভাবে কিন্তু লোকজনকে তারা পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো গোয়েন্দা সংস্থায় যখন যারা কাজ করে তাদের কিন্তু একটা টাইম লাগে, তাদের কিন্তু ওই এলাকা সম্পর্কে জানতে কিংবা করতে একটা টাইম লাগে। আমরা কিন্তু কখনো কোনো পলিটিক্যাল, ইভেন আমার নিজেরও কিন্তু কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই। আমি চাই, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি দেশপ্রেমিক মানুষ, আমি চাই আমার দেশের জনগণ ভালো থাকুক এবং আমার পক্ষ থেকে যতখানি করা সম্ভব আমি সর্বোচ্চ দিয়ে তাই করতে চাই। আমার মনে হয় বাংলাদেশ সেনাবাহিনীর 99% মানুষই এমন যে তারা কোনো পার্টিকুলার গভর্নমেন্ট, পার্টিকুলার সরকার বা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে সার্ভ করেননি। তো আমি অমুকভাবেই চাই যে তেমনি ভাবে বাংলাদেশের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর উচিত ওই জায়গা থেকে প্রপার ডিসিশন পাওয়া। আমরা তো ওই জায়গা থেকে ডিসিশন না পেলে আমরা তো আর মাঠে নামতে পারবো না। যাতে করে বাংলাদেশের জনগণ নিরাপদ থাকে, বাংলাদেশের জনগণ প্রোটেক্টেড থাকে, সবাই মিলে আমরা একটা ভালো বাংলাদেশ করতে পারি। ধন্যবাদ। একদম। আপনার কাছে শেষ প্রশ্ন করব, ক্যান্টনমেন্ট কি, ঢাকা ক্যান্টনমেন্ট কি এখনো সুরক্ষিত আছে, নাকি সেটা পাকিস্তান বা চীনের হাতে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন, তার নিয়ন্ত্রণ? আমরা যতদূর জানি, বুঝি এবং আমরা যে জীবনযাপন করছি এখানে, আমি যতদূর বুঝি ঢাকা ক্যান্টনমেন্ট এখনো একটি সুরক্ষিত এলাকা। এখানে বিভিন্ন মোটিভেশনের মানুষজন আসার চেষ্টা করে কিংবা হয়তো সুযোগ নেওয়ার চেষ্টা করছে, সে বিষয়ে আমাদের কাছেও আমরা কাজ করছি। কিন্তু এখনো পর্যন্ত এটি একটি সুরক্ষিত এলাকা। এখনো পর্যন্ত আমি বিশ্বাস করি, আমি মন প্রাণে এটাই করতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের জনগণের সাথে আছে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। অনেক ধন্যবাদ। সুরক্ষিত থাকবেন,
ভালো থাকবেন এবং আপনার যাতে কোনো রকম বিপদ না হয় সেটাও কিন্তু আমরা অবশ্যই নজর রাখবো। সেই কারণেই আপনার নাম এবং পরিচয় আমরা গোপন রেখেছি, যাতে আপনার কোনো অসুবিধা না হয়। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা কথা বলছিলাম, বাংলাদেশের একজন সেনাকর্তা আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি অত্যন্ত উঁচু র্যাঙ্কের একজন সেনাকর্তা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে কি হচ্ছে, কি অবস্থা সেখানে, সত্যিই কি পাকিস্তানের থেকে অস্ত্র কেনার প্রস্তুতি নিচ্ছে কিনা। যদিও তিনি নিরাপত্তার স্বার্থে এবং সেনার অভ্যন্তরীণ কিছু জায়গা তো রয়েছে, সেগুলো প্রকাশ্যে আনা যায় না, কিন্তু তবুও নিজেকে বাঁচিয়ে যতটুকুনি বলা সম্ভব তিনি আমাদের সঙ্গে সেই কথাবার্তায় তুলে ধরলেন এবং কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে, এবং কিছু বিপদগামী সেনার মধ্যেও কিছু বিপদগামী মানুষ রয়েছেন সেটা কিন্তু উনি বারবার করে বললেন। এবং তাদের কাছে যে অর্ডার রয়েছে সকলকে দেখার, যাতে সব মানুষ সমান অধিকার পায়, কিন্তু তার মধ্যেও কিছু বিপদগামী মানুষের কথা কিন্তু তিনি উল্লেখ করছেন। তার নিরাপত্তার স্বার্থে তার নাম, পরিচয়, তার ডেজিগনেশন আমরা গোপন রেখেছি যাতে তার কোনো বিপদ না হয়। এবং আপনারা শুনলেনও যে মাঝে তার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তিনি যাতে কোনোভাবেই ট্র্যাপে না পড়েন, যাতে কোনোভাবেই তার কোনো বিপদ না হয়, সেই কারণে কিন্তু সেই সুরক্ষা বজায় রাখাটাও একজন একটি সংবাদ মাধ্যমের অবশ্যই কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরাও চাই যে তিনি নিরাপদে থাকুক। কিন্তু কি পরিস্থিতি যে একজন সেনার ঊর্ধ্বতন কর্তা তিনি মুখ খুলতে বাধ্য হচ্ছেন এবং তিনি বারবার করে বলছেন যে বিপদগামী কিছু মানুষ এখনো সেনাতে রয়েছেন এবং তাদের জন্য এই অবস্থা, এবং তিনি বলছেন তদন্ত হওয়া উচিত, খুব তাড়াতাড়ি শান্তি ফিরুক বাংলাদেশে, সেটা উনিও চাইছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।